সেদিন আমার পৃথিবীটা থমকে গিয়েছিল। তানভীরের বলা শব্দগুলো যেন আমার কানের পর্দায় বিঁধে যাচ্ছিল তীক্ষ্ণ ছুরির ফলার মতো। ভাবি, তোমার প্রতি আমার অনুভূতি দিন দিন বাড়ছে। ওর চোখ দুটোতে ছিল এক গভীর আর অদ্ভুত আকুতি, যা আমাকে একই সাথে ভয় আর এক অজানা ভালো লাগার অনুভূতি দিচ্ছিল। আমি ওর দেবর, আমার স্বামীর ছোট ভাই। এমনটা কিভাবে সম্ভব? আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম, যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। জীবন যে এমন অপ্রত্যাশিত মোড় নিতে পারে তা সেদিন প্রথম উপলব্ধি করেছিলাম। মায়া ব্লগসের সকল শ্রোতাদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা হয়তো আপনাদের মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করবে। অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে হেডফোন ব্যবহার করুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের হৃদয়স্পর্শী গল্প। আমার নাম সাদিয়া, আমি চট্টগ্রামের মেয়ে। আমাদের পরিবারটা ছিল বেশ সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন আর মা গৃহিণী। ছোটবেলা থেকেই আমি একটু চুপচাপ স্বভাবের ছিলাম, পড়াশোনা আর বই নিয়েই আমার জগৎ। যখন আমার বিয়ের প্রস্তাব এলো তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। ছেলে ঢাকা থেকে এসেছে, নাম আরিফ। সে একজন সফল স্থপতি, ঢাকায় তাদের নিজেদের বাড়ি, বেশ বড়সড় পরিবার। প্রথম দেখাতেই আরিফকে আমার বেশ পছন্দ হয়েছিল। সুদর্শন, বিনয়ী আর তার চোখে মুখে একটা স্বপ্নের আবেশ ছিল। সেদিনের আড্ডায় মনে হয়েছিল এই মানুষটার সাথেই হয়তো আমার বাকি জীবনটা কেটে যাবে। বাবা মাও রাজি হলেন এবং খুব ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমি যখন আরিফের হাত ধরে প্রথম ঢাকার বাড়িতে পা রাখলাম, তখন আমার মনে ছিল একরাশ স্বপ্ন আর খানিকটা ভয়। চট্টগ্রাম ছেড়ে অচেনা ঢাকার বুকে নতুন একটা পরিবার, নতুন একটা জীবন। আরিফের বাবা করিম সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আর মা শান্তি বেগম খুব ধর্মপ্রাণ এবং রাশভারী একজন মহিলা। তাদের ৩ ছেলে। আরিফ সবার বড়, মেজভাই বিদেশে থাকেন, আর সবার ছোট তানভীর। তানভীর তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রথম দিন থেকেই তানভীরকে আমার বেশ ভালো লেগেছিল। সে ছিল প্রাণবন্ত, হাসি খুশি আর ভীষণ মজার মানুষ। যে কোনো কথার পিঠে তার একটা না একটা চটুল মন্তব্য রেডি থাকত। বিয়ের প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতো কেটেছিল। আরিফ অফিস থেকে ফিরে আমাকে নিয়ে ঘুরতে যেত, নতুন নতুন রেস্টুরেন্টে খেতাম, কখনো রমনা পার্ক বা বোটানিক্যাল গার্ডেনে হাতে হাত রেখে হাঁটতাম। ঢাকায় আমার বন্ধু বলতে তখন আরিফই ছিল। কিন্তু ধীরে ধীরে আরিফের কাজের চাপ বাড়তে শুরু করল। সে প্রায়শই গভীর রাত করে বাড়ি ফিরত, কখনো আবার সপ্তাহান্তে ঢাকার বাইরে যেতে হতো অফিসের কাজে। আমার সেই স্বপ্নের জগৎটা যেন একটু একটু করে ফিকে হতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম আরিফ তার পেশা নিয়ে কতটা প্যাশনেট, তাই তাকে বাধা দিতাম না, কিন্তু মনের গহীনে একটা সূক্ষ্ম একাকিত্ব বাসা বাঁধতে শুরু করেছিল। শ্বশুরবাড়িতে সবাই আমাকে ভালোবাসতেন। শাশুড়িমা তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, সকালে কোরআন তেলাওয়াত, দুপুরে পাড়া প্রতিবেশীদের সাথে গল্প, বিকেলে টিভির সিরিয়াল। তার একটা নিজস্ব রুটিন ছিল। শ্বশুরমশাই বেশিরভাগ সময় পড়ার ঘরে বই নিয়ে কাটাতেন। বাড়িতে কাজের লোক ছিল, তাই আমার তেমন কোনো কাজ থাকত না। দুপুরবেলা আমি একা ঘরে বসে থাকতাম, কখনো বই পড়তাম, কখনো পুরনো দিনের বাংলা সিনেমা দেখতাম। সেই সময়েই আমার জীবনের এক অপ্রত্যাশিত অধ্যায়ের সূচনা হল। তানভীর ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। আরিফ যখন কাজে ব্যস্ত থাকত তখন তানভীরই আমার সঙ্গী হতো। সে সকালে বিশ্ববিদ্যালয় যেত, ফিরে এসে আমার সাথে গল্প করত। আমার যদি কিছু প্রয়োজন হতো, যেমন বাইরে থেকে কিছু আনা বা কোনো একটা কাজ, তানভীর সেটা সানন্দে করে দিত। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, ঢাকার রাস্তাঘাট বা দোকানপাট সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। তানভীর আমাকে হাত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকার অলিগলি চিনিয়েছিল। নিউ মার্কেটের ভিড় থেকে শুরু করে বসুন্ধরা সিটির আধুনিক ঝলমলে দোকান, সব জায়গাতেই তার হাত ধরে ঘুরেছিলাম। তানভীর ছিল খুব স্মার্ট এবং বুদ্ধিমান ছেলে। তার সেন্স অফ হিউমার ছিল দুর্দান্ত। আমরা একসাথে বাংলা বই নিয়ে আলোচনা করতাম, রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে হাল আমলের লেখকদের গল্প কবিতা নিয়ে নিজেদের মতামত দিতাম। সে আমার জন্য নতুন নতুন বই কিনে আনত, যা আমি হয়তো নিজেই খুঁজে পেতাম না। আমি যখন রান্নাঘরে নতুন কোনো পদ বানানোর চেষ্টা করতাম, তানভীর এসে ওকি দিত, ভাবি, আজ কি রান্না হচ্ছে? গন্ধটা কিন্তু দারুণ।
আমি তাকে চট্টগ্রামের কিছু ঐতিহ্যবাহী খাবার বানানো শেখাতাম, আর সে আমাকে ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি বা পুরান ঢাকার তেহারি কোথায় ভালো পাওয়া যায় তার বর্ণনা দিত। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গভীর হতে শুরু করল। আমি তাকে আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম, আর তার সাথে গল্প করে আমার একাকিত্ব অনেকটাই কেটে যেত। আরিফ ও তানভীরকে আমার সাথে মিশতে দেখে খুশিই হতো। বলতো, তানভীর আছে বলেই তুমি একা বোধ করো না, এটা আমার জন্য খুব স্বস্তির। কিন্তু সময়ের সাথে সাথে আমি তানভীরের চোখে এক অন্যরকম দৃষ্টি আবিষ্কার করতে শুরু করলাম। তার সরল হাসি খুশি চোখের গভীরে মাঝে মাঝে এক অদ্ভুত মুগ্ধতা দেখতাম, যা আমাকে খানিকটা অস্বস্তিতে ফেলত। সে যখন আমার দিকে তাকিয়ে থাকত, তার দৃষ্টিতে কেমন যেন একটা অচেনা গভীরতা অনুভব করতাম। আমি প্রথমে ভাবতাম হয়তো আমারই ভুল, সে তো বাচ্চা ছেলে, ওর কি আর এসব বোঝার বয়স হয়েছে? কিন্তু তার কিছু আচরণ ছিল যা এড়িয়ে যাওয়া কঠিন। একদিন আমার ল্যাপটপে সমস্যা হয়েছিল। আরিফ তখন অফিসের কাজে রাজশাহী গিয়েছিল। তানভীর আমার ল্যাপটপ ঠিক করে দিল। কাজ শেষ হওয়ার পর আমার হাতে ল্যাপটপটা দিতে গিয়ে তার হাতটা আমার হাতের ওপর কিছুক্ষণ থেমে গিয়েছিল। আমি চমকে উঠে হাত সরিয়ে নিয়েছিলাম। সেও অপ্রস্তুত হয়ে দ্রুত হাত সরিয়ে নিয়েছিল। সেদিন রাতে আমার ঘুম আসেনি। বারবার তানভীরের সেই স্পর্শ, তার চোখে দেখা সেই মুগ্ধতা আমাকে ভাবাচ্ছিল। পরদিন সকালে সে আমাকে এড়িয়ে চলতে শুরু করল, যেন সেও তার নিজের ভেতরে কিছু একটা আবিষ্কার করেছে, যা তার কাছেও নতুন। পরিবারের একটি বিয়ে ছিল সিলেটে, মেজ শাশুড়ির মেয়ের বিয়ে। আরিফ সেদিনও কাজের জন্য যেতে পারল না। আমাকে তানভীর, শাশুড়ি মা আর শ্বশুর বসাইয়ের সাথে যেতে হয়েছিল। ট্রেন যাত্রাটা বেশ মজার ছিল। তানভীর আমার জন্য গল্প আর ম্যাগাজিন কিনে এনেছিল। ট্রেনেই আমরা অনেকটা সময় গল্প করে কাটিয়েছিলাম। সিলেটে গিয়ে 1 সপ্তাহ ছিলাম। সেখানে সবাই খুব ব্যস্ত ছিল বিয়ের আয়োজন নিয়ে। আরিফ না থাকায় তানভীরই যেন আমার স্বর কাঁধে তুলে নিয়েছিল। আমার কোনো কিছু প্রয়োজন হলে সে নিজেই ছুটে যেত। এক সন্ধ্যায় আমি বিয়ের অনুষ্ঠান থেকে একটু বাইরে এসেছিলাম শ্বাস নিতে। সারাদিনের হইহুল্লোড় আর মানুষের ভিড়ে আমার মাথা ধরেছিল। আমি একটি শান্ত কোণে এসে দাঁড়িয়েছিলাম। হঠাৎ তানভীর এসে আমার পাশে দাঁড়াল। তখন চাঁদনি রাত, মৃদু বাতাস বইছে, চারিদিকে চায়ের বাগানের মিষ্টি গন্ধ। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি কি কষ্ট পাচ্ছ আরিফ ভাইলা নেই বলে? আমি হাসার চেষ্টা করে বললাম, না, তেমন কিছু না, একটু ক্লান্তি লাগছে। সে আমার হাতে আলতো করে একটা চায়ের কাপ তুলে দিল। এই নিন, গরম গরম চা, মন ভালো হয়ে যাবে। আমি চা খেতে খেতে তার দিকে তাকালাম। তার মুখে এক অজানা বিষণ্ণতা। তানভীর, কিছু হয়েছে কি? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি, জীবনটা খুব অদ্ভুত, তাই না? আমরা যা চাই সবসময় তা পাই না। তার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেদিন রাতে আমি বুঝতে পারছিলাম, তানভীরের মনে আমার প্রতি শুধুই ভাইয়ের ভালোবাসা নেই, তার অনুভূতিগুলো অন্যদিকে মোড় নিচ্ছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এসব আমার মনের ভুল। আমি একজন বিবাহিতা নারী, আমার স্বামী আছে, তানভীর আমার দেবর। এই চিন্তাগুলো আমাকে অস্থির করে তুলেছিল। সিলেট থেকে ফিরে আসার পর আমাদের মধ্যে একটা সূক্ষ্ম নীরবতা তৈরি হয়েছিল। তানভীর আমার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ করার চেষ্টা করত, কিন্তু তার চোখের ভাষা আর তার কণ্ঠস্বরের চাপা আবেগ আমি আর উপেক্ষা করতে পারছিলাম না। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, তার সাথে বলার সময় সচেতনভাবে একটা দূরত্ব বজায় রাখতাম। কিন্তু সে আমার আশেপাশে থাকলে আমার হৃদস্পন্দন বেড়ে যেত, আমার রক্তে এক অজানা শিহরণ অনুভব করতাম। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম এই অনুভূতির জন্য। আমি আরিফকে ভালোবাসি, এটাই আমার বিশ্বাস ছিল, কিন্তু তানভীরের উপস্থিতি কেন আমার ভেতরে এমন তোলপাড় সৃষ্টি করছিল? একদিন আরিফ আবার অফিসের কাজে ঢাকা থেকে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল। সেদিন ছিল শুক্রবার। শাশুড়ি মা শ্বশুরমশাই আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে আমি আর তানভীর ছাড়া আর কেউ ছিল না। দুপুরবেলা আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। আকাশ মেঘলা ছিল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎ তানভীর এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে ছিল এক অদ্ভুত দ্বিধা আর যন্ত্রণা। সে কিছুক্ষণ নীরব রইল, তারপর আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, ভাবি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমার বুকের ভেতর ধড়ফড় করে উঠল।
আমি জানতাম কি কথা সে বলতে চাইছে। আমি ভয়ে ভয়ে বললাম, বলো তানভীর। সে আমার পাশে এসে বসল, কিন্তু আমার দিকে তাকাতে পারছিল না। তার চোখ বারান্দার রেলিংয়ের দিকে স্থির ছিল। ভাবি, আমি জানি এটা বলা আমার ঠিক না, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তার কথা শুনে আমার হাত কাঁপতে শুরু করল। আমি বইটা শক্ত করে ধরে রাখলাম। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকাল। তার চোখ দুটোতে ছিল অশ্রুর আবেশ। ভাবি, তোমার প্রতি আমার অনুভূতি দিন দিন বাড়ছে। আমি জানি এটা অন্যায়, এটা পাপ। তুমি আমার ভাইয়ের স্ত্রী, আমার ভাবি। কিন্তু আমি যখন তোমার পাশে থাকি, যখন তোমার সাথে কথা বলি, তখন আমার মনে হয় আমি যেন অন্য এক জগতে চলে যাই। তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি, তোমার সবকিছু আমাকে মুগ্ধ করে। আমি যখন দেখি আরিফ ভাইয়া তোমাকে সময় দিতে পারে না, তখন আমার খুব কষ্ট হয়। আমি তখন মনে মনে চাই, যদি আমি তোমার স্বামী হতাম। তানভীরের কথাগুলো যেন বজ্রপাতের মতো আমার কানে এসে আঘাত করল। আমার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছিল। আমি হকচকিয়ে গিয়েছিলাম। আমার দেবর, আমার স্বামীর ছোট ভাই, সে আমাকে ভালোবাসার কথা বলছে। এ যে সমাজের সব রীতিনীতি, সব বাধা ধরা নিয়ম ভাঙার সামিল। আমি কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, তানবীর, তুমি কি বলছো এসব? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমার ভাবি, আরিফের স্ত্রী। এসব কথা বলার সাহস তুমি পেলে কোথায়? আমার কণ্ঠে ছিল রাগ আর ভয় মেশানো এক অদ্ভুত সুর। তানবীর মাথা নিচু করে বলল, আমি জানি ভাবি, আমি জানি এটা ভুল, কিন্তু আমার হৃদয় আমার কথা শুনছে না। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, নিজেকে বোঝাতে যে এসব ভুল, কিন্তু যত চেষ্টা করেছি ততই তোমার প্রতি আমার টান বেড়েছে। তার কথা শুনে আমার রাগ কমে এক অদ্ভুত সহানুভূতি জন্মাল। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে কতটা কষ্ট পাচ্ছে। তার চোখে ছিল এক গভীর বিষাদ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তানভীর, তুমি যা বলছো তা অসম্ভব। এটা হতে পারে না। আমি আরিফকে ভালোবাসি, আর তুমি আমার ছোট ভাইয়ের মতো। এই সম্পর্কের পবিত্রতা আমরা নষ্ট করতে পারি না। সে মাথা তুলে আমার দিকে তাকাল। তুমি কি সত্যিই আরিফ ভাইয়াকে ভালোবাসো ভাবি, নাকি তোমার একাকিত্ব তোমাকে আমার কাছে নিয়ে এসেছে? তুমি কি কখনো আমার মধ্যে সেই ভালোবাসা অনুভব করনি, যা আমি তোমার প্রতি অনুভব করি? তার এই প্রশ্নটি আমাকে স্তব্ধ করে দিল। আমি কি সত্যিই আরিফকে ভালোবাসি, নাকি আরিফের ব্যস্ততা আমাকে একাকী করে দিয়েছিল, আর তানভীরের সঙ্গ আমাকে সেই শূন্যতা পূরণ করতে সাহায্য করেছিল? আমার মনে এক দ্বন্দ্ব শুরু হল। আমি কি তানভীরের প্রতি এক দুর্বলতা অনুভব করছি? এটা কি ভালোবাসা, নাকি শুধু বন্ধুত্ব? আমি নিজেকে প্রশ্ন করলাম। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল। তানভীর আমার থেকে দূরে দূরে থাকত। সে চেষ্টা করত আমাকে এড়িয়ে চলতে, কিন্তু তার চোখ আমাকে অনুসরণ করত। আমি যখন কোনো কাজ করতাম, অনুভব করতাম তার দৃষ্টি আমার ওপর। এই নীরবতা, এই টানাপোড়েন আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অদৃশ্য জালে জড়িয়ে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আরিফ কয়েকদিন পর ফিরে এলো। সে আমার নীরবতা আর বিষণ্ণতা লক্ষ্য করল। কি হয়েছে সাদিয়া, তুমি কেমন চুপচাপ? শরীর খারাপ নাকি? আমি কোনো মতে তাকে আশ্বস্ত করলাম, না গো, তেমন কিছু না, একটু ক্লান্তি লাগছে। আমি তাকে তানভীরের বলা কথাগুলো জানাতে পারতাম না। এটা আমাদের পরিবারের জন্য এক বিরাট বিপর্যয় ডেকে আনত। আমি বুঝতে পারছিলাম আমাকেই এই পরিস্থিতি সামলাতে হবে। আমি তানভীরের সাথে একদিন আবার কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে আমাদের পরিবারের সম্মান, আমার আর আরিফের সম্পর্ক এবং সামাজিক মূল্যবোধের কথা বোঝানোর চেষ্টা করলাম। আমি তাকে বললাম, তানভীর, আমাদের সম্পর্কটা খুব পবিত্র। এটা ভাই বোনের সম্পর্ক। তুমি আমার দেবর, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আমরা এই সম্পর্কটাকে কলুষিত করতে পারি না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এটা আমাদের সবার ভালোর জন্য। তানভীর আমার কথাগুলো মন দিয়ে শুনল। তার চোখে ছিল জল।
সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি ভাবি, আমি জানি এটা সম্ভব না। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিনের জন্য রাজবাড়ি চলে যাব। সেখানে আমার এক বন্ধু একটা নতুন ব্যবসা শুরু করেছে, আমি ওর সাথে যোগ দেব। এতে হয়তো আমাদের দুজনের জন্যই ভালো হবে। তানভীরের এই সিদ্ধান্ত শুনে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি জানতাম এটা আমাদের দুজনের জন্যই সঠিক সিদ্ধান্ত, কিন্তু তার চলে যাওয়ার কথা শুনে আমার মনে এক গভীর শূন্যতা অনুভব করলাম। আমি কি তাহলে তাকে সত্যিই ভালোবাসতাম, নাকি তার উপস্থিতি আমার জীবনে এতটাই অভ্যেসে পরিণত হয়েছিল যে তার অনুপস্থিতি আমাকে বিড়া দিচ্ছিল? আমি বুঝতে পারছিলাম না। তানভীর চলে যাওয়ার দিন শাশুড়িমা খুব কেঁদেছিলেন, শ্বশুর মশাইও গম্ভীর ছিলেন। আমি তাকে বিদায় জানাতে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। সে দিকে একবার ফিরে তাকাল। তার চোখে ছিল এক রাশ অব্যক্ত বেদনা। আমার চোখও ভিজে উঠেছিল। সে আমাকে কিছু না বলেই দ্রুত গাড়িতে উঠে চলে গেল। সেই দিন আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। তানভীর চলে যাওয়ার পর আমার জীবনটা আবার আগের মতো হয়ে গেল, কিন্তু আমার ভেতরের সাদিয়া আর আগের মতো ছিল না। আমি বুঝতে পারলাম জীবন কখনো কখনো অপ্রত্যাশিত মোড় নেয়। কিছু অনুভূতি থাকে যা প্রকাশ করা যায় না। কিছু সম্পর্ক থাকে যা সমাজের বাঁধাধরা নিয়মের বাইরে গিয়েও গভীর হয়, কিন্তু সেগুলোকে মেনে নেওয়া যায় না। আমি আরিফের প্রতি আমার দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে শুরু করলাম। তার ব্যস্ততার মাঝেও আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করতাম, তার সাথে মন খুলে কথা বলতাম। আমাদের সম্পর্কটা আরও গভীর হল, কিন্তু আমার মনের গভীরে তানভীরের জন্য এক অব্যক্ত বেদনা রয়ে গেল। আজও যখন আমি তানভীরের কথা ভাবি, তখন আমার মনে এক মিশ্র অনুভূতি তৈরি হয়। তার সরলতা, তার ভালোবাসা, তার আত্মত্যাগ সবকিছু আমাকে শিখিয়েছে যে ভালোবাসার পথ কতটা দুর্গম হতে পারে। আমি বুঝেছি প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনা আমাকে শিখিয়েছে কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজের বিবেককে প্রশ্ন করতে হয়, কিভাবে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে হয়, আর কিভাবে ভালোবাসার এক অন্য রূপকে উপলব্ধি করতে হয়। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। জীবন আসলেই জটিল, আর মানুষের মন তার চেয়েও বেশি জটিল। প্রিয় শ্রোতারা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগল? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন, আর মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এমন আরও অনেক হৃদয়স্পর্শী গল্প নিয়ে আমরা আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।